আমাদের সুন্দর পৃথিবী যেখানে আমি তুমি সবাই বাস করি, সেই পৃথিবীটা আজ থেকে প্রায় 4.5 থেকে 5 বিলিয়ন বছর আগে জাস্ট একটা ধুলোর মেঘ ছিল মাত্র। হ্যাঁ, শুধু ডাস্ট পার্টিকেল দিয়ে তৈরি একটা বিশাল বড় মেঘ ছিল ব্যাস, যেখানে জল বাতাস মাটি কিছুরই অস্তিত্ব ছিল না। তাহলে এই মেঘ থেকে কিভাবে একটা সলিড গ্রহ তৈরি হলো? কেনই বা অনেক বিজ্ঞানীরা বলে যে এই মেঘ থেকে যখন পৃথিবী সবে জন্মালো, যেটাকে পোটো আর্থ বলে, সেটা নাকি আজকের পৃথিবীর থেকে 4 গুণ ছোট ছিল আর লাল গলন্ত লাভা দিয়ে তৈরি ছিল। যদি এত ছোটই ছিল তাহলে আজকের মতো সাইজে বড় হলো কিভাবে? আবার যখন পৃথিবী গলন্ত লাভারই তৈরি ছিল, তাহলে এই ধুলোর মেঘ এত গরম কিভাবে হলো? তারপর আবার ঠান্ডায় বা কিভাবে হলো যার জন্য প্রাণ সৃষ্টি হতে পারলো? ওয়েল, চলো জানা যাক আমাদের পৃথিবী এমনকি সোলার সিস্টেমের জন্মের আসল রহস্য আজকের এই সাইন্টিফিক মিস্টিরিয়াস অ্যামেজিং ভিডিওতে। এখনো অবধি সবথেকে হোয়াইটলি অ্যাকসেপ্ট থিওরি সোলার নিউক্লিয়ার ডিস্ক মডেল অনুযায়ী আজ থেকে প্রায় 6 বিলিয়ন বছর আগে আজকে যেখানে সোলার সিস্টেম আছে না, সেখানে শুধু ধুলোর একটা বিশাল বড় মেঘ ছিল মাত্র। এইরকম মেঘকে আজকের যুগে টেকনিক্যালি নেবুলা বলা হয়। তো এই নেবুলায় যত ধীরে ধীরে মেটার বাড়তে থাকলো, ততই গ্র্যাভিটিও বাড়তে শুরু করলো আর ধীরে ধীরে এটা গোল আকার ধারণ করতে লাগলো। এবার হঠাৎ একদিন গল্পে টুইস্ট আসে। কোইন্সিডেন্সলি নেবুলার খুব কাছে থাকা একটা বিশাল বড় স্টার ফেটে সুপারনোভা এক্সপ্লোশন ঘটায়। আর এটাই ছিল সবকিছুর টার্নিং পয়েন্ট, কারণ এই সুপারনোভা এতটাই জোরালো ছিল যে এর ফলে যে শকওয়েভ তৈরি হয় না, সেটা নেবুলার সেন্টার অফ গ্র্যাভিটিকে কোল্যাপস করে দেয় আর পুরো সিস্টেমটাকেই অ্যান্ডগুয়া মোমেন্টাম মানে ঘোড়ার মতো মোশন দিয়ে দেয়। এবার এই গোলাকার মেঘ একটা চ্যাপ্টার ডিস্কের মতো হয়ে যায়, যেটাই আর কোনো সেন্টার অফ গ্র্যাভিটি নেই। আর যেহেতু সেন্টার অফ গ্র্যাভিটি নেই, তাই এই সব মেটারগুলিকে এবার ধরে রাখবে কে? তাই নেবুলার সব মেটার দিয়ে যার দিকে যেরকম খুশি ছিটকে যায় আর একে অপরের সাথে বেশি করে জুড়ে যেতে শুরু করে। আর স্বাভাবিকভাবে যেসব মেটারগুলি জুড়ে যেতে শুরু করলো, তাই নেবুলার আকারও ছোট হয়ে যায় আর তার ফলে স্পিড আরো বেড়ে যায়। এই নেবুলা তখন এত স্পিডে ঘুরতে থাকে যে এর সেন্টারে বিশাল প্রেসার পড়ে। এবার তোমরা নিশ্চয়ই জানবে যে প্রেসার ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, আর তাই ওই সেন্টারে টেম্পারেচারও বাড়তে থাকে, গরম আরো গরম হতে থাকে। ঠিক এইভাবেই একসময় এত হিট হয়ে যায় যে সব ডাস্ট পার্টিকেলগুলোর মধ্যে যে হাইড্রোজেন ছিল, সেগুলোর ফিউশন রিয়াকশন ও হিলিয়াম উৎপন্ন হতে শুরু করে, ঠিক যেটা আমাদের আজকের সূর্যে দেখা যায়। তার মানে এই নেবুলার মাঝখানে এতক্ষণ ধরে গোল গরম বেবি সান মানে আমাদের আজকের সূর্যের জন্ম হচ্ছিল। এই বেবি সান জন্মের পর এর চারিদিকে ডাস্ট পার্টিকেল, সলিড অবজেক্ট আর গ্যাসে তৈরি ডিস্কের মতো যে মেঘটা ছিল, যেটা সূর্যকে মাঝে রেখে চারিদিকে স্পিডে ঘুরছিল, সেটাকে প্রোটোপ্ল্যানেটরি ডিস্ক বলা হয়। ঠিক যেমন আজকের শনি গ্রহের চারিদিকে অ্যাস্ট্রয়েডের রিং রয়েছে। এবার কি হয়, ওই ডিস্কের মেটারগুলো একসাথে ধাক্কা খেয়ে খেয়ে জুড়ে যেতে শুরু করে আর যত বেশি মেটার জুড়তে থাকে, এগুলো আরো বড় আর গোলাকার হতে থাকে। সূর্যের কাছের অঞ্চলে যে পাথর আর মেটারগুলি ছিল, সেগুলি জুড়ে জুড়ে কিছু ইগার প্ল্যানেট বানিয়ে দেয়। এভাবেই 5টি গ্রহ তৈরি হয়। ভাবছো কিছু ভুল করছি নিশ্চয়ই? ওয়েল না, 5টি প্ল্যানেট এখনো পর্যন্ত তৈরি হয়। মার্কারি, ভেনাস, পৃথিবী, মার্স আর থিয়া। হ্যাঁ, থিয়া, যেটা মার্সের থেকে 4 গুণ বড় ছিল। এবারই তো আসল গল্প। এই থিয়া কোনোভাবে আমাদের সদ্য জন্মানো চাঁদের মতো ছোট সাইজের পৃথিবীর সাথে ধাক্কা খায়। এই ধাক্কা এতটাই বিশাল ছিল যে ছোট পৃথিবী আর থিয়া একসাথে জুড়ে গিয়ে পুরো একটা বড় প্ল্যানেট হয়ে যায়। কিন্তু এই ধাক্কার সময় একটা ছোট টুকরো ছিটকে বেরিয়ে যায়। সেই ছোট টুকরোটা কি ছিল জানো? আমাদের আজকের চাঁদ। আর এই যে চাঁদ তৈরির থিওরি, এটাকে জায়েন্ট ইম্প্যাক্ট হাইপোথেসিস নামে লোক জানে। এই থিয়ার সাথে পৃথিবীর ধাক্কার পর পৃথিবীতে 7.7 বিলিয়ন লোক থাকার মতো বড় হয়ে যায়। কিন্তু ওয়েট, বড় সাইজ হয়ে যাওয়ার সাথে সাথে কি আসে? হিউজ গ্র্যাভিটি, রাইট? তখন এত গ্র্যাভিটি বেড়ে যায় যে আশপাশের সব অ্যাস্ট্রয়েড পৃথিবী নিজের দিকে টেনে নিতে শুরু করে আর শুরু হয় বিশাল অ্যাস্ট্রয়েড সাভার। তখন তো পৃথিবীর অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে ছিল না যে অ্যাস্ট্রয়েডের হাত থেকে একে বাঁচাবে। প্রায় কয়েক হাজার বছর ধরে অ্যাস্ট্রয়েডের বম্বার্ডমেন্ট চলতে থাকে আর এতদিন এত অ্যাস্ট্রয়েড পড়ার ফলে যে তাপ উৎপন্ন হয়, তাতে পৃথিবীটা পুরো গলন্ত বলে পরিণত হয়। পুরো টপ টু বটম অফ দি লিকুইড মোল্টেন লাভায় ঢেকে যায়। মানে শুধু ভাবো কত অ্যাস্ট্রয়েড পড়েছিল পৃথিবীতে, যার জন্য এটা পৃথিবীকে একটা লিকুইড মোল্টেন লাভা স্টেটে নিয়ে চলে গিয়েছিল। এরপর যা হয়েছিল সেটা ছিল ছাঁটাই করার পার্ট। এবার পৃথিবীতে পুরো লিকুইড হয়ে গিয়েছিল, তাই ভারী অণুগুলো সব ডুবে গিয়ে নিচের দিকে চলে যায় আর হালকা কম ঘন অণুগুলো উপরের দিকে চলে আসে। আর তাই আজ পৃথিবীর সব লেয়ারগুলো আলাদা আলাদা আছে, যেমন ইনার কোর, আউটার কোর, ইনার মেন্টেল, আউটার মেন্টেল আর ক্রাস। এরপর সব থেকে হালকা, সব থেকে কম ঘন যে এলিমেন্টগুলো ছিল, সেগুলি ক্রাস্টের স্তরের থেকেও উপরে উঠে যায় আর তৈরি করে আমাদের বেঁচে থাকার মতো একটা বায়ুমণ্ডল, যেটা পৃথিবীর চারপাশে শিল্ডের মতো থাকে। কিন্তু এখনো এই লাভার তৈরি পৃথিবী আর টক্সিক বায়ুমণ্ডল প্রাণ সৃষ্টির মতো মোটেও ছিল না। বেশ কিছু বছর পর যখন অ্যাস্ট্রয়েড পড়া পুরোপুরি বন্ধ হয়ে যায় আর ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা ঠান্ডা হতে থাকে, তখন প্রাণ সৃষ্টির সুযোগ আসে। কিন্তু সেটা কিভাবে? তো অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ারে যে সালফার, হাইড্রোকার্বন আর অন্য সব গ্যাস ছিল, সেগুলি রিয়াক্ট করে জল তো তৈরি হয়েই গিয়েছিল, কিন্তু সেটা লিকুইড অবস্থায় ছিল না। সেগুলো গরম অ্যাটমসফিয়ারে বাষ্প হয়ে ঘুরে বেড়াচ্ছিল। যখন অ্যাটমসফিয়ার আরো ঠান্ডা হলো, তখন এগুলো কন্ডেন্সড হওয়ার সুযোগ পেল আর ধীরে ধীরে বৃষ্টির মতো হয়ে লিকুইড জল ঝরে পড়ে পৃথিবীর বুকে। আর ব্যাস, ফার্স্টেই জন্মালো ফটোসিনথেটিস ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো ফটোসিনথেটিস মানে সালোক সংশ্লেষ করে, সালফার কম্পাউন্ড আর হাইড্রোকার্বনকে হজম করে আর বাতাসে অক্সিজেন ছাড়তে থাকে। ধীরে ধীরে সব বিষাক্ত গ্যাসের পরিমাণ কমতে থাকে আর তার সাথে অ্যাটমসফিয়ারে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে আর সেইগুলি মিলে তৈরি করে O3 মানে ওজোন লেয়ার, যেটা আমাদের পৃথিবীর পক্ষে তো ভালো ছিল, কিন্তু এই ব্যাকটেরিয়া যেগুলি অক্সিজেন ছাড়ছিল তাদের জন্য পয়জন ছিল। তাই তারা
ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে। কিন্তু তার সাথে কিছু এমন প্রাণ ছিল যারা চেঞ্জ হতে থাকে, পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে ইনভলভ হয় প্রো ক্যারিওটিক ইউনিসেলুলাস অর্গানিজম থেকে, মানে ব্যাকটেরিয়া থেকে আজকে প্রেজেন্ট ইউক্যারিওটিক মাল্টিসেলুলার অর্গানিজম, যেমন গাছ, পশু, পাখি এসব। আর এগুলোর মধ্যে আমার একটা জিনিস খুব ফানি লাগলো, পুরো 5 বিলিয়ন বছর লাগলো এই পৃথিবীটাকে প্রাণ সৃষ্টির মতো করে গড়ে তুলতে, কিন্তু আমরা মাত্র কয়েক দশকে এটা বসবাসের অযোগ্য করে 12টা বাজিয়ে ছেড়ে দিলাম। কারা কারা এ বিষয়ে একমত কমেন্টে জানাও। আর এই ভিডিওটা ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং লাগলে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন। বাই।